সবাইকে শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা কিভাবে আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের এ বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে শুরু করা যাক। দেখো, আজকে আমরা আয়নের ইলেকট্রন বিন্যাস করব। তবে সেক্ষেত্রে তোমাদের একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যখন আমরা পজিটিভ আয়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করব, তাহলে এই পজিটিভ আয়নের ক্ষেত্রে যে কয়টি পজিটিভ চার্জ থাকবে সেই কয়টি ইলেকট্রন কমে যাবে, আর নেগেটিভ আয়নের ক্ষেত্রে যে কয়টি নেগেটিভ চার্জ থাকবে সেই কয়টি ইলেকট্রন বেশি হবে। তবে যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, সর্বদাই ইলেকট্রনের সংখ্যা কম অথবা বেশি হবে। আজকের এই ভিডিওতে আমরা এই আয়নগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা করব, ঠিক আছে? তো প্রথমে আমরা সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস করব। তো আমরা এখানে সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা আমরা এখানে লিখে রেখেছি। তো একটা বিষয় মাথায় রাখতে হবে যে তোমাদের কিন্তু বিভিন্ন মৌলের যে ইলেকট্রন বিন্যাস সেটা কিন্তু সঠিকভাবে কিন্তু জানতে হবে বা লেখা শিখতে হবে। যে অবশ্যই ইলেকট্রন বিন্যাসগুলোকে, তাদের ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব সেক্ষেত্রে তাদের অবশ্যই শক্তি স্তর অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। মানে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, এভাবে কিন্তু পর্যায়ক্রমে অবশ্যই সঠিকভাবে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু আগে লিখতে হবে। তো আমরা সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস করব, সেক্ষেত্রে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এখানে লিখে রেখেছি যাতে আমাদের সুবিধা হয়। তো একটি বিষয় এখানে খেয়াল করো, সোডিয়ামের এখানে 11, অর্থাৎ এই 11 কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটনের সংখ্যা। যখন আমরা সোডিয়াম প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাস করব তখনও কিন্তু এখানে 11ই হবে, কারণ আমরা জানি প্রোটনের সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোনো চেঞ্জ হয় না, যেটা চেঞ্জ হবে সেটা কিন্তু ইলেকট্রনের সংখ্যা। তাহলে আমরা যখন আয়নের ইলেকট্রন বিন্যাস করব, সে পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, সেক্ষেত্রে কিন্তু এই যে সংখ্যাটা অর্থাৎ প্রোটনের সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হবে না। দেখো এখানে কিন্তু 17 আছে সিএল মাইনাসের ক্ষেত্রে, এখানে কিন্তু 21 আছে স্ক্যান্ডিনিয়াম 3+ এর ক্ষেত্রে, এখানে অক্সিজেন 2- এর ক্ষেত্রে কিন্তু 8 আছে। অর্থাৎ এই সংখ্যাটা সর্বদাই সেম থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন কিন্তু হবে না। পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। তো যখন সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস করব, অর্থাৎ এখানে দেখো এর পজিটিভ চার্জ আছে তোমার একটা, পজিটিভ চার্জ আছে কোথায়, কত, 1। তাহলে আমাদের একটি ইলেকট্রন কমাতে হবে, অর্থাৎ ইলেকট্রন হবে কিন্তু 10টি। তো ইলেকট্রন যখন আমরা ত্যাগ করব তখন ওই মৌলের যে সর্ববহিষ্ঠ শক্তি স্তর, মানে সোডিয়ামের যে সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে 3s, অর্থাৎ 3s থেকে ইলেকট্রন ত্যাগ করাতে হবে। অর্থাৎ কোনো আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হলে পজিটিভ আয়নের ক্ষেত্রে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করাতে হবে, আর নেগেটিভ আয়নের ক্ষেত্রে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরের যে লাস্ট যে অরবিটাল আছে সেই অরবিটালে কিন্তু ইলেকট্রন গ্রহণ করাতে হবে। সোডিয়াম প্লাসের ক্ষেত্রে যেহেতু পজিটিভ চার্জ আছে একটি, তাহলে এক্ষেত্রে ইলেকট্রন হবে 10টি, অর্থাৎ একটি ইলেকট্রন কমে যাবে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে আমরা একটু দেখি। 1s2, 2s2, 2p6। দেখো এর ইলেকট্রন বিন্যাস কিন্তু 1s2, 2s2, 2p6। অর্থাৎ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে যে সর্ববহিষ্ঠ শক্তি স্তর অর্থাৎ 3s, তো এই যে সোডিয়াম প্লাসের ক্ষেত্রে যে একটি ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগ করেই তো সে পজিটিভ আয়ন হয়েছে, তাহলে সোডিয়াম প্লাসের ক্ষেত্রে কিন্তু সেই ইলেকট্রনটি 3s অরবিটাল থেকে ত্যাগ করবে, যেহেতু ওটা সবচেয়ে বাইরের শক্তি স্তর, তাহলে বাইরের শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করতে হবে। তাহলে এক্ষেত্রে শক্তি স্তরের সংখ্যাও কিন্তু 1 কমে গেল, কারণ এখানে সর্বশেষ শক্তি স্তর ছিল 3s, 3s এর একটি ইলেকট্রন ত্যাগ করে দিলে সেটা 3s আর থাকে না, তাই এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, যেটা নিয়নের কাঠামো অর্জন করে। এবার দেখো আমরা যদি ক্লোরাইড আয়ন বা সিএল মাইনাসের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আগে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমরা উপরে কিন্তু লিখে রেখেছি আমাদের সুবিধার্থে। তো যেহেতু সিএল মাইনাস, অর্থাৎ এখানে কিন্তু একটি ইলেকট্রন বেশি হবে, কারণ ক্লোরাইড আয়নটা তখনই হয় যখন ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে,
অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা কিন্তু একটি বেড়ে যাবে। ক্লোরিন পরমাণুতে ইলেকট্রন ছিল 17টি, আর Cl মাইনাস এর ক্ষেত্রে ইলেকট্রন হবে 18টি। তাহলে এর যে লাস্ট মানে 3p তে যে 5টা ইলেকট্রন আছে Cl মাইনাসে, সেখানে একটি ইলেকট্রন বেশি হবে, অর্থাৎ ইলেকট্রন হবে 3p6। তবে এক্ষেত্রে প্রোটনের সংখ্যা সেম থাকবে, অর্থাৎ এখানে 17ই থাকবে। তাহলে এক্ষেত্রে ক্লোরাইড আয়নের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 1s2 2s2 2p6 3s2 3p6। Cl মাইনাস হওয়ার কারণে একটি ইলেকট্রন বেড়ে যাবে। এখানে 3p অরবিটালে 5টা ইলেকট্রন ছিল, এখন সেখানে একটি ইলেকট্রন যোগ করে 6টা হয়েছে, যেটা আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। ঠিক আছে, এরপরে দেখো আমরা স্ক্যান্ডিনিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস করব। স্ক্যান্ডিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, অর্থাৎ এখানে 21টা ইলেকট্রন থাকে। আর স্ক্যান্ডিনিয়াম 3+ এ যেহেতু 3টা ইলেকট্রন কমে যাবে, তাহলে এখানে ইলেকট্রন হবে 18টি, কিন্তু এখানে আমরা 21ই লিখবো কারণ এটা হচ্ছে প্রোটনের সংখ্যা। তো যখন স্ক্যান্ডিনিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস করব, তখন এর সর্ববহিষ্ঠ শক্তি স্তর দেখো 4s। তাহলে 4s এ ইলেকট্রন আছে 2টা, এই 2টা ইলেকট্রন আগে ত্যাগ করবে। তারপরে যেহেতু 3টা ত্যাগ করতে হবে, তারপরে 3d থেকে একটি ইলেকট্রন, মোট 3টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, অর্থাৎ 3d আর 4s এখান থেকে এই 3টি ইলেকট্রন সে ত্যাগ করবে। তাহলে স্ক্যান্ডিনিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 1s2 2s2 2p6 3s2 3p6। অর্থাৎ স্ক্যান্ডিনিয়াম 3+ এ কিন্তু 4s এবং 3d তে কোনো ইলেকট্রন থাকে না, যে কারণে স্ক্যান্ডিনিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস কিন্তু সে আর্গনের কাঠামো অর্জন করে। ঠিক আছে, এরপরে দেখো অক্সিজেন 2- এর ইলেকট্রন বিন্যাস করব। তাহলে এটা একটা নেগেটিভ আয়ন, যেহেতু অক্সিজেন 2- অর্থাৎ দুটো ইলেকট্রন তার বেশি হবে। অক্সিজেন পরমাণুতে ইলেকট্রন থাকে 8টি, কিন্তু অক্সিজেন 2- এ ইলেকট্রন হবে 10টি, অর্থাৎ দুটো ইলেকট্রন যোগ করতে হবে। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 1s2 2s2 2p6। এটা নিয়নের কাঠামো অর্জন করেছে, কারণ এখানে দেখো 2p অরবিটালে কিন্তু 4টা ইলেকট্রন ছিল। ঠিক আছে, 2- হওয়ার কারণে, অর্থাৎ অক্সিজেন পরমাণু দুটো ইলেকট্রন গ্রহণ করে বিদায় কিন্তু 2- এ রূপান্তরিত হয়েছে, যে কারণে দুটো ইলেকট্রন বেড়ে গেছে। তাই দেখো 2p অরবিটালে 6টা হয়ে গেছে, আগে ছিল 4টা, এখন হচ্ছে 6টা, অর্থাৎ দুটো বেড়ে গেছে। মোট ইলেকট্রনের সংখ্যা হলো 10টি। কিন্তু ভুল করে এখানের জন্য তোমরা কেউ 10 দিবে না, এখানে কিন্তু 8ই হবে, কারণ এটা হচ্ছে তার প্রোটনের সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এবার দেখো আমরা ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস করব। তবে তার আগে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তোমাদের সঠিকভাবে লিখতে হবে। এখানে কিন্তু ইলেকট্রন বিন্যাসের সময় একটু খেয়াল করবে যে স্বাভাবিকভাবে যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতাম, তাহলে 4s এ কিন্তু দুটো ইলেকট্রন থাকতো এবং 3d তে কিন্তু 4টা। সুস্থিতি অর্জনের জন্য 4s থেকে একটি ইলেকট্রন 3d তে স্থানান্তরিত হয়, যে কারণে 3d তে 5টা ইলেকট্রন এবং 4s এ কিন্তু একটি ইলেকট্রন। আবার অনেকে কিন্তু 3d এর আগে 4s লিখে ফেলো না, অবশ্যই তোমাদেরকে কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী সাজায় কিন্তু ইলেকট্রন বিন্যাসটা করতে হবে, অর্থাৎ 3d এর পরে কিন্তু 4s লিখতে হবে। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, এটা মেনটেন করেই কিন্তু ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। তাহলে ক্রোমিয়াম 3+ মানে এখানে 3টি ইলেকট্রন কম হবে। তাহলে আমরা আগেই বলছি সবচেয়ে বাইরের শক্তি স্তর থেকে আগে ইলেকট্রন ত্যাগ করাতে হবে, অর্থাৎ 4s থেকে ইলেকট্রন ত্যাগ করাতে হবে আগে। অনেকে তোমরা ভুল করে কি করো, 3d থেকে ইলেকট্রন ত্যাগ করাও, কারণ আমরা জানি যে ইলেকট্রন বিন্যাসের সময় 3d তে কিন্তু লাস্টে ইলেকট্রন প্রবেশ করে। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে ইলেকট্রন ত্যাগ করানোর সময় সবসময় বাইরের শক্তি স্তর থেকে আগে ইলেকট্রন ত্যাগ করাতে হবে, অর্থাৎ 4s থেকে আগে ত্যাগ করাতে হবে, তারপরে 3d থেকে। তাহলে 4s এ তোমার একটা চলে যাবে, আর এখানে 3d থেকে আরো 2টা যাবে, মোট 3টা ইলেকট্রন ত্যাগ করাতে হবে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d3। কারণ দেখো এখানে 4s এ একটা ছিল আর 3d তে 5টা, তাহলে এখান থেকে একটা যাবে আর এখান থেকে 2টা গেলে মোট
3টা চলে যায়, আর ডি তে কিন্তু 3টা ইলেকট্রন থাকে। এটা হলো ক্রোমিয়ামের মানে ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, খুবই সহজ। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। নেক্সট দেখো Fe3+। তো Fe3+ এর ইলেকট্রন বিন্যাস করব। তাহলে এখানেও কিন্তু আর বিষয়টা তোমার খেয়াল রাখতে হবে, আগে কিন্তু 3D থেকে ইলেকট্রন যাবে না, আগে কিন্তু 4s থেকে যাবে। যদি 3D থেকে ইলেকট্রন ত্যাগ করো তাহলে কিন্তু সেটা সম্পূর্ণভাবে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। যেহেতু 3+, তাহলে 4s থেকে দুইটি ইলেকট্রন ত্যাগ করাতে হবে, মানে 4s এ তো দুইটাই আছে, এই দুইটা ইলেকট্রন ত্যাগ করাতে হবে। এবং 3D তে 6টা আছে, এখান থেকে একটি ইলেকট্রন যাবে, অর্থাৎ 3D 5 হবে। তাহলে এই ইলেকট্রন বিন্যাস কেমন হবে দেখো, এখানে হবে এই পর্যন্ত একই রকম থাকবে। এরপরে দেখো 3D5, ঠিক আছে, 3D5, কারণ 4s এ দুইটা, এই দুইটা আগে ত্যাগ করবে, তারপরে 3D থেকে একটি, মোট 3টি ইলেকট্রন ত্যাগ করাতে হবে, যে কারণে 4s থেকে আগে, তারপরে 3D থেকে। এটা যেন তোমাদের মনে থাকে, এটা কিন্তু ভুল করলে চলবে না। কখনোই আগে 3D থেকে ইলেকট্রন ত্যাগ করানো যাবে না, আগে 4s থেকে, তারপরে 3D থেকে। তাহলে যে Fe3+ এর যে ইলেকট্রন বিন্যাস সেটা কিন্তু এমন হবে। ঠিক আছে, তো নেক্সট তোমার জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস করব। তো জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস করবার সময় দেখো, এখানেও আমরা যে জিনিসটা খেয়াল করব, এটা কিন্তু জিঙ্কের ইলেকট্রন বিন্যাস, এর সর্বশেষ শক্তি স্তর 4s, এবং সেখানে দুটো ইলেকট্রন আছে, আর 3D তে কিন্তু 10টা আছে। তো যেহেতু জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস করব, অর্থাৎ দুইটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, তাহলে 4s থেকে দুইটি ইলেকট্রন চলে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, এ পর্যন্ত একই থাকবে। এরপরে দেখো 3D10, 4s এ থাকবে না, এখানে আমি 0 দিয়ে জাস্ট দেখলাম যে 4s এ কোনো ইলেকট্রন থাকবে না, অর্থাৎ জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস কিন্তু এমন হবে। অবশ্যই সর্বশেষ শক্তি স্তর থেকে আগে ইলেকট্রন ত্যাগ করাতে হবে, 3D তে 10টাই থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটির মাধ্যমে আমরা কিভাবে আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হয় সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে, বেশি বেশি করে শেয়ার করবে, তোমার মতামত জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।